আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে দেখো তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে একটা ফুলের চিত্র দেওয়া আছে। এই ফুলের চিহ্নিত করা আছে দুইটা অংশ। এম হচ্ছে তোমার পুংস্তবক বা পরাগধানীটাকে নির্দেশ করছে, আর এন তোমার গর্ভাশয়টাকে নির্দেশ করছে। তার মানে ফুলের যে অত্যাবশ্যকীয় দুইটা স্তবক আমরা জানি, ওই দুইটা স্তবকের পুংস্তবক আর স্ত্রীস্তবকের পরাগধানী আর গর্ভাশয়টাকে এখানে নির্দেশ করছে। এরপরে দেখো এখানে ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। মৌল বিপাক শক্তি কাকে বলে? খ নম্বরে বলছে উদ্ভিদে সালফারের অভাবজনিত লক্ষণগুলো লেখো। গ নম্বরে বলছে যে চিত্রে এম এর মধ্যে গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া। এম কি ছিল? ওই যে পরাগধানী ছিল। এখন পরাগধানীর ভিতর আমরা জানি হচ্ছে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকে পুং গ্যামেট তৈরি হয়। তার মানে তোমাকে এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিসের বর্ণনা দেওয়া লাগবে। এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে যে উদ্ভিদের জীবনে চিত্রের এন অংশের গুরুত্ব। তার মানে এখানে যে গর্ভাশয়টা, গর্ভাশয়ের গুরুত্ব কি, মানে উদ্ভিদের জীবনে এটার গুরুত্ব কিরকম, এটা এখন আমাদের বর্ণনা করা লাগবে। দেখো ওই ডান দিকে তোমার প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লেখার। কয়ের জন্য যেহেতু 1 নাম্বার, এখানে আমরা জ্ঞানমূলক একটা চরণ শুধু লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু তোমার 2 নাম্বার বরাদ্দ, এখানে তোমাকে 2টা প্যারা লেখা লাগবে। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘতে দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ। এখানে ওনারা বলে দিছে যে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে হচ্ছে তোমাকে একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, মৌল বিপাক শক্তি কি? এটা হচ্ছে তোমার, তুমি মনে করো আজকে পুরা দিন শুয়ে বসে আছো, কোনো কাজ করতেছো না, তবুও তোমার কিছু শক্তি খরচ হবে। ওই শক্তিটা হচ্ছে মৌলবিপাক শক্তি। এখন দেখো বিশ্রামরত অবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড প্রভৃতির সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন প্রসারণ সংগঠিত কাজ যে শক্তির মাধ্যমে সম্পন্ন হয় সেটা হচ্ছে মৌলবিপাক শক্তি। তার মানে তুমি কোনো কাজ করতেছো না, তাও তোমার শক্তি খরচ হচ্ছে। কি জন্য? কারণ ভিতরে কিছু অভ্যন্তরীণ কার্যাবলী সম্পন্ন হচ্ছে। তুমি শুয়ে থাকলেও তো নিঃশ্বাস বন্ধ করে তো আর শুয়ে থাকো না, যে প্রশ্বাস নিঃশ্বাস এটা তো হচ্ছে চলতেই থাকে। এরপরে তোমার হৃৎপিণ্ড তো রক্ত সঞ্চালন করতেই আসছে, তারপরে তোমার ওই যে কিডনিও তো কাজ করতেছে। শুয়ে থাকলে যে তোমার পি পটি পাবে না এরকম তো কোনো কথা না। তার মানে অভ্যন্তরীণ কিছু কার্যাবলী সম্পন্ন হওয়ার জন্য যে শক্তিটা, ওইটা হচ্ছে মৌলবিপাক শক্তি। এরপরে খ নাম্বারে আমাদের কি বলছিল? সালফারের অভাবজনিত লক্ষণ। এখন একটা উদ্ভিদের সুষ্ঠুভাবে মানে বেড়ে ওঠার জন্য অথবা সুষ্ঠুভাবে ওর কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য কিছু খনিজ উপাদানের প্রয়োজন হয়, যেগুলোর অভাব দেখা দিলে উদ্ভিদে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ দেখা যায়। এখন ওই রোগগুলোর ভিতরে এরকম সালফার উপাদানটা যদি অভাব হয় তখন কি হবে? ক্লোরোসিস, ডাইব্যাক ও গাছ খর্বাকৃতির হয়। ক্লোরোসিস হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটা রোগ, আর ডাইব্যাক হচ্ছে কিনারা মরে যাওয়া এরকম। আর গাছ খর্বাকৃতির হয় মানে গাছ হচ্ছে বড় হইতে পারে না। ওই যে তোমার যদি পুষ্টি উপাদান না থাকে তাহলে তুমি কি বড় হইতে পারবে? ওরকম গাছটাও হচ্ছে খর্ব আকৃতির, অর্থাৎ ছোট থেকে যায়। এরপরে সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয়, পাতা লাল আর বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। সালফারের অভাবে মূল, কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যুগুলো মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক বলে। কাণ্ডের পর্ব মধ্য ছোট হয়, যার কারণে গাছ হচ্ছে বড় হতে পারে না, খর্বাকৃতি থাকে। তাহলে দেখো কত কত সমস্যা দেখা দিচ্ছে এই সালফারের কারণে। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছে? যে গ্যামেট সৃষ্টি। এখন পুং গ্যামেট সৃষ্টি এখানে হচ্ছে আমাদের বর্ণনা করা লাগবে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে তোমাকে হচ্ছে 2টা ধাপে বর্ণনা করা লাগবে। মানে এটা হচ্ছে পুং গ্যামেট, যেটা এটা উৎপত্তি পূর্ববর্তীকালীন ঘটনা। দেখো প্রথমে পরাগরেণু আচ্ছা আগে তোমাকে চিত্র থেকে আমি বুঝাই। তুমি যদি কোনো একটা ফুলের উপরে এভাবে আঙ্গুল দাও, দেখবা হচ্ছে ওখানে তোমার হাতে হচ্ছে হলুদ হলুদ কিছু গুঁড়া লেগে যাচ্ছে। ওই গুঁড়াগুলো হচ্ছে তোমার পরাগরেণু। ওই রেণুগুলা, ওই একটা রেণু হচ্ছে এখানে, মানে তুমি হাতে তো সুন্দর মতো দেখতে পারো না, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো একটা রেণু হচ্ছে এরকম কাটা কাটা থাকে, এই খাঁজ কাটা অংশগুলো হচ্ছে গর্ভমুণ্ডে যায় পতিত হয়। এখন একটা পরাগরেণু এটাকে হচ্ছে আমি মনে করো এভাবে লম্বচ্ছেদ বরাবর কাটছি। লম্বচ্ছেদ বরাবর কাটলে ওর ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে, যেখানে দেখো বাইরের যে কাটা কাটা স্তর ওইটাকে বহিস্তর বলতেছে, ভিতরের স্তরটা হচ্ছে অন্তঃস্তর। এরপরে আরেকটা জিনিস দেখো, এই বহিস্তর আর অন্তঃস্তরের মাঝখানে এই যে এখানে ফাঁকা জায়গা না, এখানে কিন্তু কিছু নাই, মানে বহিস্তরটা নাই। এই জায়গাটাকে বলা হচ্ছে জার্মোপোর ছিদ্র।
জার্মোপোর ছিদ্র, আর এখানে ভিতর দেখো আমি দুইটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। একটা নিউক্লিয়াস হচ্ছে আকারে একটু বড়, আর একটা নিউক্লিয়াস হচ্ছে এই যে চিকনা চুকনা একটা নিউক্লিয়াস। এখন একটা বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস থাকবে। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস, আর ছোটটাকে বলবো হচ্ছে জেনারেটিভ কোষ। এখন মনে করো একটা এই কোষটা নালি তৈরি করে করে সামনে যাচ্ছে, এই যে এটা একটা কোষ, ও যতটুকু ও ওর সমান করে একটা নালি তৈরি করবে। দেখো ও এইভাবে নালি তৈরি করছে, নালি তৈরি করে ও সামনের দিকে যাচ্ছে। ও যে নালিটা তৈরি করছে ওই নালির ভিতর দিয়ে এই যে চিকন যে নিউক্লিয়াসটা ও সহজেই যাইতে পারবে, তাই না? এই যে সহজে ও ওর পিছন দিয়ে যাইতে পারতেছে যেহেতু ও পাতলা। এখন এইখানে যদি এই ছোট নিউক্লিয়াসটা নালি বানাইতো, দেখো ও হচ্ছে ছোট এমনিতেই চিকন, এখন ও যদি নালি বানাইছে মনে করো, ও নালি বানায় বানায় সামনের দিকে যাচ্ছে। এখন এই চিকন নালি ভিতর দিয়ে কি ওই বড় নিউক্লিয়াসটা আসতে পারবে? ও তো এখানে ভিতরে আটকায় যাবে, ও তো কখনোই হচ্ছে এই নালি ভিতর দিয়ে যাইতে পারবে না। তাহলে মনে রাখবা কিভাবে, যেটা বড় সেটা হচ্ছে নালি তৈরি করবে, সেটাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস। আর যেটা ছোট এটা হচ্ছে জেনারেটিভ কোষ, জেনারেটিভ কোষটা হচ্ছে ওই নালিকা নিউক্লিয়াসের পিছে পিছে আসবে, ও যে নালি তৈরি করবে ওই নালির পিছন দিয়ে হচ্ছে এই জেনারেটিভ কোষটা আসবে। এখন দেখো এই যে অল্প একটু ছোট্ট একটা নালি তৈরি করছে, আর ওই পিছনে পিছনে এই জনন নিউক্লিয়াসটা বা জেনারেটিভ কোষটা আসতেছে। এরপর দেখো নালিটা বড় হয়ে গেছে, কিন্তু এই যে ছোট নিউক্লিয়াসটা ছিল ও দুইটা হয়ে গেছে। দেখো ও বিভাজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস মানে দুইটা কোষ তৈরি করবে বা দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। এখন আমরা জানি ওই যে 3 অধ্যায়ে যখন কোষ বিভাজনের প্রকারভেদগুলো পড়ছিলাম, ওখানে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয় কখন, যখন মাইটোসিস কোষ বিভাজন হয়। তার মানে এই জায়গায় মাইটোসিস হয়েছে, দেখো একটা থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, তার মানে এখানে মাইটোসিস বিভাজন হয়েছে। এই যে বিভাজনটা পরাগ নালী ভিতর হইতে পারে, এই যে নালী তৈরি করতেছে না, পরাগ নালীতেও হইতে পারে অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায় হইতে পারে, যে কোনো অবস্থায় হইলো। কিন্তু এই যে ছোট নিউক্লিয়াসটা ও হচ্ছে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে, এই দুইটা হচ্ছে পুংজনন কোষ। আর নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হবে, যেটা নালী গঠন করবে। কিভাবে মনে রাখবো, ওই যে একটু আগে কনসেপ্ট বুঝাইছি যে বড়টা যদি নালী তৈরি করতো তাহলে হচ্ছে ছোটটা যাইতে পারতো, কিন্তু ছোটটা নালী তৈরি করতে বড়টা আটকা যেত। এখন এই যে চিত্রের এই ঘটনাগুলাই, এগুলো হচ্ছে তোমাকে আমি এখন বর্ণনায় পড়ে শোনাচ্ছি, মানে এই কথাগুলো এখানে লেখা আছে। দেখো কি লিখছে, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমাদের উদ্দেশ্য কি, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি তৈরি করা না, এই যে এই দুটো হচ্ছে পুং গ্যামেট। পুং গ্যামেটের একদম শুরুতে আমরা কি ছিল, এই পরাগরেণু ছিল, তার মানে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ সৃষ্টি করছে। ওই যে মিওসিস বিভাজন আমরা জানি রাসমূলক বিভাজন, যেখানে মিওসিস বিভাজন শুনলেই বুঝবা হচ্ছে একটা মাম্মি কোষ থেকে 4টা বাবু কোষ তৈরি হবে, আর এখানে মাইটোসিসে একটা মাম্মি কোষ থেকে 2টা বাবু কোষ। এখন এই পরাগরেণুর যে নিউক্লিয়াসটা এই যে অঙ্কুরোদ্গম হয়ে ওই যে কোষগুলা পরাগরেণুর নিউক্লিয়াস হচ্ছে মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হবে। এই বিভাজনে একটি বড় কোষ আর একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হবে, যে এখানে দুইটা নিউক্লিয়াসের একটা বড় আর একটা ছোট। এখন বড় নিউক্লিয়াসটা হচ্ছে নালী তৈরি করবে, এই জন্য এটাকে নালিকা নিউক্লিয়াস বলবো। ছোটটা হচ্ছে জনন কোষ তৈরি করবে, এই জন্য এটাকে জেনারেটিভ কোষ বলবো। এই যে ওদের মানে পরিচয় পর্ব পর্যন্ত এখানে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস, ওদের পরিচয় পর্ব পর্যন্ত এটা হচ্ছে আমাদের উৎপত্তি পূর্বকালীন ঘটনা। এখন উৎপত্তি পরবর্তীকালীন কি হয়, মানে নালী কোষটা বড় হয়ে পরাগ নালী এবং জেনারেটিভ কোষটা বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ তৈরি করে। ওই যে এখানে তো চিত্র বললামই তো, ওই কথাগুলো এখানে লেখা। এরপরে পরাগ নালীতে অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায় এই পুংজনন কোষের বিভাজনটা হবে। যখনই এই একটা কোষ জেনারেটিভ কোষটা বিভাজিত হয়ে যখন এই দুইটা কোষ তৈরি করছে না, তখন হচ্ছে আমাদের কাজ শেষ, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে পুং গ্যামেট তৈরি করা। তাহলে দেখো এই যে পুং গ্যামেট তৈরি হয়ে গেছে, এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল, পুং গ্যামেট তৈরি করা, তৈরি করছি, হ্যাঁ শেষ। এখন এভাবে হচ্ছে লেখা লাগবে তোমার। কিভাবে দেখো, উৎপত্তি পূর্বকালীন ঘটনা লিখবা, মাঝখানে হচ্ছে চিত্রটা দিবা, এরপরে হচ্ছে উৎপত্তি পরবর্তীকালীন ঘটনা। এরপরে দেখো আমাদের ঘ নাম্বারে কি চাইছিল, এন অংশটা কিভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ, উদ্ভিদের জীবনে চিত্র এন কিভাবে গুরুত্বপূর্ণ। এন হচ্ছে তোমার গর্ভাশয়, যেখানে ভিতর ডিম্বাণু উৎপন্ন হবে। এরপরে পরাগরেণু দুইটা যে গ নাম্বারে উৎপন্ন করলাম, দুইটা পুং গ্যামেট, ওই দুইটা পুং গ্যামেট এসে এটার সাথে মিলিত হইলে তোমার হচ্ছে এখানে নিষেক সম্পন্ন হবে, নতুন স্পোরোফাইট গঠিত হবে, তারপরে ফল উৎপন্ন হবে। এখন দেখো ফল যে উৎপন্ন হয়, প্রথমে তোমাকে নিষেকটা আমি যদি বুঝাই, এখানে গর্ভমুণ্ডে এসে ওই দুইটা যে পুং গ্যামেট তৈরি হইলো, মনে করো ওই পরাগরেণু এখানে পড়ছে, পরাগরেণু পতিত হওয়ার ফলে নালিকা নিউক্লিয়াসটা এটার ভিতর দিয়ে নালী তৈরি করে করে এখানে আসতেছে, এইদিকে নিচের দিক দিয়ে প্রবেশ করবে। কি জন্য, কারণ এই গর্ভাশয়ের নিচের দিকে হচ্ছে রন্ধ্রটা আছে, ডিম্বক রন্ধ্র হচ্ছে নিচের দিকে, তাহলে ওই নালিকা নিউক্লিয়াসটা এভাবে ঘুরে এসে ওই রন্ধ্রতে এসে উন্মুক্ত হবে। আর পিছে পিছে যে দুইটা পুং গ্যামেট আসতেছিল, ওই পুং গ্যামেট যায় হচ্ছে এখানে ডিম্বাণুর সাথে মিলিত হবে।
তখনই হচ্ছে নিষেক সম্পন্ন হয়। আর নিষেক সম্পন্ন হইলে তোমার হচ্ছে ফল উৎপন্ন হয়। দেখো এটা হচ্ছে এই জায়গার ভিতরে এই অংশটুকু যে দেখতে পাচ্ছ, এতটুকু হচ্ছে তোমার ভ্রূণথলি অথবা যে আমরা যদি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বলি, এরপর মানে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হওয়ার পরে এরকম একটা স্ট্রাকচার পাই, যেখানে হচ্ছে পরাগরেণুটা এই দিক দিয়ে এসে এই যে এখানে রন্ধ্র দেখো দেখতে এই রন্ধ্রে এসে নালিকা কোষটা হচ্ছে উন্মুক্ত, মানে নালীটা উন্মুক্ত করে দেয়, যার পিছনে পিছনে যে জেনারেটিভ কোষগুলো আসতেছিল ওই জেনারেটিভ কোষ একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা কখনো কখনো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হলে তোমার শস্য কোষ তৈরি করে। এখন যখন এই ডিম্বাণুর সাথে মিলিত হইলো ওই পুংগ্যামেটটা নিষেক সম্পন্ন হবে, নিষেকের পরে হচ্ছে গর্ভাশয় ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে। দেখো এখানে গর্ভাশয় হচ্ছে এই যে এন চিহ্নিত যে অংশটা, এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হবে, আর গর্ভাশয় ফুলের অন্যান্য অংশগুলা সহ পুষ্টি মানে শোষণ করে পরিপুষ্ট হয়ে ফল তৈরি করবে। আর ভিতরে যে ডিম্বকটা থাকবে, ডিম্বক পরিণত হবে হচ্ছে বীজে। ওই যে বীজ পরবর্তীতে আমরা যে অন্য একটা উদ্ভিদ তৈরি করার জন্য যে মাটিতে সিডস গুলা দেই না, তো ওখান থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। তাহলে এই ডিম্বাণু কই উৎপন্ন হইলো? এই এন এর ভিতরে, তার মানে গর্ভাশয়ের ভিতরে। এন যে অংশটার গুরুত্ব কি জন্য, ও যদি এই ইয়াটা না তৈরি করতো, ডিম্বাণু যদি না তৈরি করতো, তাহলে উদ্ভিদ মানে প্রজনন করতো কিভাবে, মানে পরবর্তীতে বংশধর সৃষ্টি করতো কিভাবে? এরপরে আবার যদি এখানে ভিতর তোমার ডিম্বাণু তৈরি না হইতো, তাহলে নিষেক সম্পন্ন হইতো কিভাবে? নিষেক সম্পন্ন না হইলে তোমার ফল উৎপন্ন হইতো কিভাবে? মানে উদ্ভিদ তার বংশ পরম্পরা, মানে উদ্ভিদের প্রজননের জন্য অত্যাবশ্যকীয় স্তবকের ভিতরে হচ্ছে এই যে গর্ভাশয়টা, স্ত্রী স্তবকটা গুরুত্বপূর্ণ। স্ত্রী স্তবকের একটা অংশ হচ্ছে গর্ভাশয়। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কতটা গুরুত্বপূর্ণ। যদি এইখানে এই স্ট্রাকচারটা মানে তৈরি না হইতো, তাহলে ডিম্বাণু তৈরি না হলে নিষেকও সম্পন্ন হইতো না, উদ্ভিদ তার প্রজননও সম্পন্ন করতে পারতো না, মানে কিছুই হইতো না তাহলে আলটিমেটলি। তাহলে আমরা বলতেই পারতেছি যে এই গর্ভাশয়টা অর্থাৎ এন চিহ্নিত যে অংশটা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি এখানে চিত্রটা এঁকে এরকম বর্ণনা দিতে পারলে হচ্ছে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এই দেখো এখানে নিষেকের বর্ণনাটা দেওয়া লাগবে আর ফল সৃষ্টির কথাটা বলবা। আর আমি এখানে যে দুইটা কথা বললাম যে ডিম্বক বীজে পরিণত হয়, এই কথাটা এখানে দিয়ে দিও এরকম। ডিম্বক পরিণত হয় হচ্ছে তোমার বীজে, আর গর্ভাশয় ফুলের অন্যান্য অংশ সহ পরিণত হয় হচ্ছে ফলে পরিণত হয়। এখন এই দুইটা কথা হচ্ছে মানে বেসিক, যেটা এটা লেখার পরে তুমি বলবা হচ্ছে বীজ থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়ার জন্য বীজ অবশ্যই দরকারি। আর এখানে যদি গর্ভাশয় না থাকতো, ডিম্বাণু যদি উৎপন্ন না হইতো, নিষেক সম্পন্ন হইতো না। নিষেক সম্পন্ন না হলে কিছুই হইতো না, কারণ আমরা জানি পুং আর স্ত্রী জননকোষের মিলনের পদ্ধতিটাই হচ্ছে নিষেক। নিষেকের ফলে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে পরবর্তীতে হচ্ছে তোমার যে জীবদেহটা তৈরি হবে। তাহলে একটা উদ্ভিদের বংশ বৃদ্ধি করার জন্য এই এন চিহ্নিত অংশটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা উদ্দীপকে জানতে পাইছে, গুরুত্ব বিশ্লেষণ করো। হ্যাঁ, বিশ্লেষণ করে দিছি, শেষ কাজ। এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি উদ্দীপকটা ধরতে পারা এবং প্রশ্নে কি চাইছে সেটা সঠিকভাবে লিখতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।